কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তাহলে চলো, আগের দিন যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে আজকে আমরা শুরু করব। কি শুরু হবে দেখতেই পাচ্ছ, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন আর পদার্থের বিভিন্ন অবস্থা। আজকে আমরা এইটুকু সম্পর্কে জানব। আচ্ছা, আজকে তাহলে প্রথমে আসছি আমরা পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক কী জিনিস? পরমাণু ক্রমাঙ্ককে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পরমাণু ক্রমাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড মানে কি? জেড মানে হচ্ছে কোনো একটা পরমাণুর মোট যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যা, অথবা সেই পরমাণুর নিউক্লিয়াসে মোট কতগুলো প্রোটন আছে সেই সংখ্যা। তাহলে জেড সমান আমরা লিখতে পারি মোট ইলেকট্রন সংখ্যা বা মোট প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কার? দেখো, পরমাণু ক্রমাঙ্ক মানে কিন্তু সবসময়তেই কার জানবে? পরমাণুর, কোনো আয়নের নয় কিন্তু। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এরপর আসছি ভর সংখ্যা। ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয় ভর সংখ্যাকে। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে দুটো কণিকা থাকে, মানে দুই প্রকার কণিকা থাকে। কি থাকে নিশ্চয়ই তোমরা জানো, প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউট্রন। মোট এ মানে হচ্ছে, অর্থাৎ ভর সংখ্যা মানে হচ্ছে মোট প্রোটন সংখ্যা যোগ মোট নিউট্রন সংখ্যা। মোট নিউট্রন সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক শিখলে, ভর সংখ্যা শিখলেন। এবার দেখো, এর একটা অ্যাপ্লিকেশনস আমরা করব। ধরো বলা হলো সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা সমান 23 এবং পরমাণু ক্রমাঙ্ক সমান 11। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? খুব সহজে বের করতে পারবে। বলো দেখি নিউট্রন সংখ্যা কত হবে? দেখো, তাহলে নিউট্রন সংখ্যা আমরা কি করে বের করব? খুব সহজ, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। নিউট্রন সংখ্যা সমান, দেখো এ থেকে জেড বাদ দিলেই পাওয়া যাবে নিউট্রন সংখ্যা। দেখো প্রোটন সংখ্যা কেটে যাবে, নিউট্রন সংখ্যা থেকে যাবে, তাই তো? তাহলে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে 23 বিয়োগ 11। 23 থেকে 11 বাদ দিলে হচ্ছে 12। তাহলে নিউট্রন সংখ্যা আমরা পেলাম সোডিয়াম পরমাণুতে, যেটা আমরা নিয়েছি সেখানে 12টা। এরকম যে পরমাণুই দেখ না কেন, তুমি কিন্তু অল্টারনেটিভলি যেটা থাকবে না সেটা তুমি ডাটা দেওয়া থাকলে অন্যগুলো তুমি সহজেই বের করতে পারবে। এরপরে আমরা আসি আইসোটোপ। আইসোটোপ কি জিনিস? দেখো, আইসোটোপ প্রত্যেকটা পরমাণুর হয়। এটা একটা খুব মূল্যবান কথা। আইসোটোপ কিন্তু প্রত্যেকটা পরমাণুর হয়। আইসোটোপ হয় না এরকম কোনো মৌল নেই। তুমি বলবে না স্যার, আমরা বইতে পড়েছি আইসোটোপ স্যার সবারই হয় না। দেখো, প্রাকৃতিক আইসোটোপ হয়তো হয় না, কিন্তু কৃত্রিমভাবে প্রত্যেকটা মৌলেরই কিন্তু আইসোটোপ তৈরি করা সম্ভব। তবে আজকে আমরা এখানে সেই সমস্ত মৌলের আইসোটোপগুলোই পড়ব যারা
প্রাকৃতিক আইসোটোপ দেয়। যেমন প্রথম যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। আইসোটোপ ব্যাপারটা কি? আইসোটোপ ব্যাপার হচ্ছে মৌলটা সেম, অর্থাৎ মৌলের মধ্যে ইলেকট্রন বা প্রোটন সংখ্যা সেম থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে। হাইড্রোজেন দেখো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। 1H1, এই যে 1H1 লিখলাম, এই 1 মানে হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক, আর উপরে ডান দিকে এই 1 মানে হচ্ছে ভর সংখ্যা। এটাকে তুমি অবশ্য এভাবেও লিখতে পারতে, 1H এই বাঁ দিকেও লিখতে পারো, উপরেরটা ডান দিকে না দিকে বাঁ দিকেও লিখতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করি ডান দিকে লেখার জন্য। তাহলে কি হবে, তোমাদের না গুলিয়ে যাবে না, মানে একটার উপর একটা চেপে বসবে না, এই জন্য ডান দিকে দেওয়াটাকে আমি প্রেফার করি এক কথায়। তাহলে যে কোনো একটা লিখলে, এরপরে 2 নম্বরটা আসছে 1H2, 3 নম্বরটা আসছে 1H3। দেখো তিনটেই কিন্তু হাইড্রোজেন, কিন্তু পার্থক্যটা কোথায় না, প্রথমটার ক্ষেত্রে ভর সংখ্যা 1, দ্বিতীয়টার ক্ষেত্রে ভর সংখ্যা 2, তৃতীয়টার ক্ষেত্রে ভর সংখ্যা 3। অর্থাৎ ভর সংখ্যা 3, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক সবগুলোর ক্ষেত্রে সেম আছে, 1ই আছে। অর্থাৎ মৌলটা একই মৌল, যাদের রাসায়নিক ধর্ম একদম এক, মানে প্রায় একই হবে আর কি, একদম এক আমি বলবো না, প্রায় একই হবে। ভৌত ধর্মে কিছু পার্থক্য দেখা যায়, মানে যেভাবে বন্ডিংগুলো হবে অন্য মৌলের সঙ্গে, এটা যেমন করতে পারবে। এটাকে বলা হয় ডয়টেরিয়াম, একে বলা হয় ট্রিটিয়াম বা ট্রিটিয়াম। তাহলে আইসোটোপ কি না, আইসোটোপ হচ্ছে যে মৌলের নিউক্লাইড। এবার একটা নতুন নাম বললাম, নামটা কি? নামটা বললাম, এখানে নামটা লিখছি একটু, নিউক্লাইড। এই নিউক্লাইড কথাটা মনে রাখবে। নিউক্লাইডটা কি না, একটা সুনির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রন সমন্বিত যে নিউক্লিয়াস বা পরমাণু, সেটাই হচ্ছে নিউক্লাইড। অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকবে সেই পরমাণুতে, নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকবে এবং নির্দিষ্ট সংখ্যক নিউট্রন থাকবে, সেই পরমাণুটাকে বলবো আমরা নিউক্লাইড। তাহলে 1H1 এটা হচ্ছে একটা নিউক্লাইড, 1H2 একটা নিউক্লাইড, 1H3 একটা নিউক্লাইড, কিন্তু পরমাণু অর্থাৎ যে মৌলটা কিন্তু সেম। অর্থাৎ মৌলটা কি? মৌলটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, ক্লিয়ার সবারই কাছে? এবং একটা কথা আবার একবার রিপিট করে দিচ্ছি, যে প্রতিটা মৌলের কিন্তু আইসোটোপ তৈরি করা যায়। প্রাকৃতিক হয়তো থাকে না সবারই, কিন্তু প্রতিটা মৌলের আইসোটোপ তৈরি করা সম্ভব। তাহলে আমরা নেক্সট পয়েন্টে আসছি, আইসোবার। আইসোবার কি জিনিস না, আইসোবার হচ্ছে দুটো আলাদা নিউক্লাইড, মানে দুটো আলাদা পরমাণু নিলে, দুটো আলাদা পরমাণুর মধ্যে যদি ভর সংখ্যা সমান হয়, তাহলে সেই পরমাণুর নিউক্লাইড দুটোকে আমরা বলবো, বা সেই পরমাণু দুটোকে তোমাদের ভাষায় বলবো কি না, আইসোবার। দেখো আমি লিখছি, দেখো 2He4, এর মানে কি একটু আগে শিখিয়েছি। হিলিয়াম, He মানে হিলিয়াম, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2 আর ভর সংখ্যা 4। ঠিক আছে, এবার তুমি লিথিয়াম যদি নাও তাহলে হবে, আবার তুমি ধরো নিলে Li এর 3টে, ভর সংখ্যা ধরো নিলে 4, ভর সংখ্যা 4। ধরো আর একটা তুমি ইচ্ছা মতো ধরো বানিয়ে ধরো এই এম লিখলে, ঠিক আছে, এম এখানে ধরো থাকলো 1, এখানে লিখলে 4। দেখো এই তিনটে যে নিউক্লাইড বা পরমাণু নিয়েছি, তাদের ভর সংখ্যাগুলো সেম, 4। এটারও 4,
এটারও 4, এটারও 4। তাহলে আমরা কি বলতে পারবো না He, Li এবং M যে নিউক্লাইডগুলো এখানে আছে তারা একে অপরের কি আইসোবার, তারা একে অপরের কি বলবো আমরা আইসোবার বলবো। এর মধ্যে জটিলতা কিছুই নেই, খুবই সিম্পল ব্যাপার। এরকম তুমি একাধিক উদাহরণ পেতে পারো। আইসোটোনের ক্ষেত্রে আমরা কি জানি বা কিভাবে এটাকে ব্যাখ্যা করব? আইসো কথার অ্যাকচুয়াল মানে হচ্ছে সমান, বুঝতে পারলে? টোন কথাটা দেখো, তোমাদের যে কণিকাগুলো আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সঙ্গে বেশি মিল হচ্ছে। এই জন্য যার মানে দুটো নিউক্লিয়াইডের মধ্যে যদি নিউট্রন সংখ্যা সমান হয় তখন আমরা তাকে বলবো কি না আইসোটোন। যেমন ধরো 2He4 1H3, দুটো আলাদা আলাদা নিউক্লাইড বা পরমাণুর আমরা নিউক্লাইড নিয়েছি। প্রথমটা 2He4, তারপরটা 1H3। এদের মধ্যে দেখো পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ভর সংখ্যাও আলাদা, তাহলে এরা কি নেই, এরা আইসোরূপও নয়, আইসোবারও নয়। কিন্তু 4 থেকে 2 বাদ দাও, দিলে নিউট্রন পাওয়া যাবে, তাহলে 2 হলো। 3 থেকে 1 বাদ দাও, বিয়োগ করলে কত হবে, 2 হলো। তাহলে নিউট্রন সংখ্যা দুটোরই সমান। তাহলে আমরা এই নিউক্লাইড আর এই নিউক্লাইড মানে এই পরমাণু আর এই পরমাণুটাকে কি বলবো, বলবো আইসোটোন। খুবই সিম্পল ব্যাপার, একদম সিম্পল। অর্থাৎ যে পরমাণুগুলোর মধ্যে সেটা সবচেয়ে ভালো কি জানো তো, নিউক্লাইড বলতে হয়, পরমাণু নয়। আমি ওই জন্য বারবার নিউক্লাইডই বলছি, তোমাদের বইতে নিউক্লাইড কথাটা এখনও লেখা নেই, পরবর্তীতে পাবে। যে নিউক্লাইডগুলোর নিউট্রন সংখ্যা সমান থাকবে তাদেরকে আমরা বলবো কি আইসোটোন। হয়ে গেল। তাহলে আমাদের পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন এগুলো পড়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মানে একটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে করতে। ধরো বললো, আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, তুমি বলবে যে এর মধ্যে থেকে কোনটা আইসোটোপ আর কোনটা আইসোটোন, মানে কোন দুটো বা কোন তিনটে, এইভাবে করে আর কি দেখাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, ধরো এই কটা আমরা দিয়েছি। এবার তুমি বলবে এদের মধ্যে যদি আইসোটোপ থাকে কোনগুলো, আইসোটোন থাকলে কোনগুলো, আইসোবার থাকলে কোনগুলো, তুমি বলবে। তা আমি দেখো, তুমি পরিষ্কার কথা, এখানে কোনো মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান মানে পরমাণু ক্রমাঙ্ক সমান নেই, তাহলে আইসোটোপ নেই। ভর সংখ্যা এখানে 2, 4, 5, 40, 41 কোনো সমান নেই, তাহলে আইসোবারও নেই। তাহলে থাকতে পারে কি, আইসোটোন থাকতে পারে, তাও আমরা শিওর না। এখন বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করলাম, 1 হলো। বিয়োগ ফলটা এখানে লিখে রাখছি, ঠিক আছে? 2 থেকে 1 বিয়োগ 1 হলো, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হলো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হলো। তাহলে এই দুটো মিল পেয়েছি আমরা। আর এখান থেকে বিয়োগ করলে 20 হলো বিয়োগ ফলটা, আর এখান থেকেও 61 বিয়োগ করলে 20 হলো। তাহলে এই দুটো আর এই দুটো কি পেলাম না, এদের নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান হওয়ার অর্থ এরা কি একে অপরের আইসোটোন। তাহলে আজকে আমরা শেষ বিষয়বস্তুটাতে আসছি, পদার্থের যে বিভিন্ন অবস্থা আছে সেগুলো কি, কেন, এই ব্যাপারটাতে আসছি।
পদার্থ তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, তোমরা তিনটে রূপে পদার্থকে, বিভিন্ন পদার্থকে তিনটে রূপে দেখতে পাও। কি? কঠিন অবস্থায় দেখতে পাও, বরফ, ইট, পাথর, বই, খাতা কঠিন অবস্থায় দেখছো, চাল। আর তরল অবস্থায় দেখতে পাচ্ছ জল, সর্ষের তেল, কেরোসিন তেল, তাই তো? তাহলে তরল পেলে, কঠিন পেলে। আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, যেটাকে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু বুঝতে পারছো যে গ্যাস আছে। পাখা দিয়ে হাওয়া করলে বা ফ্যান চললে কিন্তু সহজেই বুঝতে পারো হ্যাঁ বাতাস কিন্তু আছে। তাহলে পদার্থের তিনটে অবস্থা তুমি প্রত্যক্ষ করেছো। একটা হচ্ছে কঠিন অবস্থা, তাই তো? কঠিন অবস্থা। দ্বিতীয়টা কি বললাম? দ্বিতীয়টা বললাম তরল অবস্থা। আর শেষেরটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। কঠিন, তরল আর গ্যাসীয় অবস্থা, তিনটে অবস্থা আমাদের আছে পদার্থের। তিনটে অবস্থায় পদার্থ কিভাবে থাকে সেটা একটু আমরা জানব। কোন কোন পদার্থ কঠিন, কোনটা তরল, কোনটা গ্যাসীয়, মোটামুটি আমাদের ধারণা আছে, মোটামুটি যেগুলো নাম জানি পদার্থগুলোর। তা কঠিন পদার্থের ক্ষেত্রে ধরো একটা কঠিন পদার্থ লোহা, সবারই বাড়িতে আছে। লোহাকে তুমি দেখেছো? লোহাকে এক জায়গায় রেখে দিলে, ধরো একটা বাটখারা, তোমাদের ধরো ব্যবসা আছে, বাটখারা আছে, দাঁড়িপাল্লা আছে, বাটখারাটা রেখে দিলে, বা তোমার বাড়িতে বটি, তো সবারই বাড়িতে আছে, বটিটা রেখে দিলে কি গড়ে গড়ে অন্য ঘরে চলে যায়? যায় না। তার মানে বটি হাঁটতে পারে না, নাড়াচাড়া করতে পারে না, বা বটির উপরে কিছু রেখে দিলে সেটা কি পড়ে যায়? যায় না। তাহলে বটি নড়ে না, অন্য ঘরে যেতেও পারে না। এরকম করে তোমার বাড়িতে যে ইট দিয়ে বাড়িটা তৈরি, ধরো, তো বাড়ির থেকে ইটগুলো, বাড়িটা কি আস্তে সরে যাচ্ছে? কোন যাচ্ছে না। তার বা বাড়িটা কি ফেটে যাচ্ছে হঠাৎ করে? না, ফেটে যাচ্ছে না। তার মানে কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো থাকে তাদের মধ্যে আকর্ষণ বলটা এতটাই বেশি থাকে যে এদের মধ্যে নাড়াচাড়া মানে মুভমেন্ট ব্যাপারটা প্রায় নেই বললেই চলে। শুধুমাত্র অল্প একটু ভাইব্রেশন হয়, যেটা তুমি আমি হাত দিয়ে বুঝতে পারবো না, যন্ত্র দিয়ে মেপে দেখতে হবে, হ্যাঁ ভাইব্রেশন হয়। তাহলে কঠিন পদার্থের মধ্যে আমরা কি দেখলাম বা কি বললাম? কঠিন পদার্থের মধ্যে আকর্ষণ বল, কার আকর্ষণ বল? অণুগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি। নোট ডাউন করবে, অণুগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি, আকর্ষণ বল বেশি। অল্প একটু ভাইব্রেশন মানে কম্পন হয়, যেটা তুমি বুঝতে পারবে না। তরল পদার্থে অর্থাৎ সামান্য কম্পন হয়। তার মানে একটা জিনিস পরিষ্কার হলো, কঠিন পদার্থগুলোও কিন্তু চুপচাপ বসে নেই। মানে তুমি বলছো রে সারাদিন কাজ করে মরে যাচ্ছি, সারাদিন কাজ, আরে সবাই কাজ করছে। কঠিন পদার্থ লোহা, তাদের মধ্যে অণুগুলো নড়ছে নড়ছে নড়ছে, কাজ করছে, মানে ভাইব্রেশন কিন্তু হচ্ছে অল্প। যদিও তরল পদার্থের ক্ষেত্রে কি হয় না, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু অনেকটাই আছে, অনেকটাই আছে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, তবে কঠিন পদার্থের থেকে কম। আকর্ষণ বল কঠিন পদার্থের থেকে কম, কঠিন পদার্থের থেকে কম। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি? আকর্ষণ বল সবচেয়ে কম। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকর্ষণ বল সবচেয়ে কম। আর একটা জিনিস দেখো, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে। ইট একটা নির্দিষ্ট আকার থাকে, কিন্তু জলের আকার কি? জলটা কি ত্রিভুজের মতো দেখতে, বাড়ির মতো, দেশলাইয়ের মতো? না, জলের কোনো আকার নেই। জলটা তুমি যে পাত্রে রাখবে, বালতিতে রাখলে বালতির মতো, হাঁড়িতে রাখলে হাঁড়ির মতো, যার চিতাতে রাখবে তার মতোই হবে।
তার মানে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং আয়তনও আছে, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, শুধুমাত্র আয়তন আছে। গ্যাসীয় পদার্থের গ্যাসীয় অবস্থায় যে পদার্থগুলো আছে তাদের ক্ষেত্রে কি না, এদের তো আকারও নেই। গ্যাসীয় পদার্থ যে পাত্রে তুমি রাখলে সেই রকমই আকার হবে, আর আয়তনও কিন্তু আমরা পাই না। এবং আকর্ষণ বল খুবই কম হওয়ার কারণে এরা সবসময় কী করে, ছোটাছুটি করতে থাকে, সবসময় ছোটাছুটি করে। মুভমেন্ট, এই যে ঘরের মধ্যে তুমি আছো বা আমি এই ঘরের মধ্যে আছি, এই ঘরের মধ্যে যে বায়ুগুলো আছে মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আছে, তারা কিন্তু এ দেয়াল থেকে ও দেয়াল পুরো একদম রাবারের পিংপং বলের মতো এ দেয়াল ধাক্কাধাক্কি করে বেড়াচ্ছে, কিন্তু কোনো সময় তাদের গতিবেগ কিন্তু বিন্দুমাত্র কমে না এই ধাক্কাধাক্কির জন্য। এটা খুবই মানে সাংঘাতিক ব্যাপার যে ধাক্কা লাগছে দেয়ালে, সেখানে একটু গতিবেগ কমছে না, ভাবা যায়? সত্যিই ভাবা যায় না। তুমি আমার সঙ্গে ধাক্কা মারো বা দেয়ালে গিয়ে ধাক্কা মারো, দেখো তুমি এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে তোমাকে। কিন্তু গ্যাসের অণুদের কিন্তু হসপিটালে ভর্তি করতে হয় না, যে পাত্রে রাখা যায়, যে ঘরে থাকে সেখানে দেয়ালের সঙ্গে কিন্তু মানে চার দেয়ালের মধ্যে যদি থাকে সেটাকে তাহলে ধাক্কাধাক্কি কিন্তু চলতেই থাকে, অনবরত চলতে থাকে, কোনো রকম শক্তি ক্ষয় তার জন্য হয় না। এখন এই যে তিনটে অবস্থা পদার্থের, এদের মধ্যে কি পারস্পরিক রূপান্তর সম্ভব? তুমি একটা খুব সামান্য উদাহরণ দিলে বুঝতে পারবে। জলের কথা যদি আমরা বলি, প্রথম আমরা বরফের কথা আসি। বরফ, হিমালয়ে গেছো, বরফ হিমালয় থেকে নেমে আসতে আস্তে আস্তে বরফটা জল হয়ে গেল। জল হয়ে যেতে যেতে তুমি কোথায় চলে গেলে? ওয়েস্ট ইন্ডিজ চলে গেলে, মানে একটা তুমি একদম যেখানে খুব গ্রীষ্মপ্রধান একটা দেশে চলে গেলে, বা ধরো সূর্যের কাছাকাছি চলে গেলে, সবচেয়ে ভালো কথা বলা। সূর্যের কাছে গেলেই কী হবে, কাছাকাছি যেতে যেতেই দেখবে তোমার জলটা বাষ্প হয়ে গেল। তার মানে জলের তিনটে অবস্থা, মানে বরফ কঠিন অবস্থায়, তরল অবস্থায় জল, আর বাষ্প অবস্থা মানে জলীয় বাষ্প যেটা গ্যাসীয় অবস্থা, তিনটে অবস্থায় কিন্তু থাকে। এবং তাহলে তরল পদার্থ থেকে কঠিন, কঠিন পদার্থ থেকে তরল বা গ্যাসীয় পদার্থ থেকে তরল, এগুলো কিভাবে সম্ভব? এটা তো জানার বিষয় একটা। আমরা জানি কঠিন পদার্থ, কঠিনকে তুমি যদি তাপ দাও, শক্তি প্রয়োগ তাপ, তাহলে কি হবে? প্রথম সেটা তরল হবে। তরল পদার্থকে যদি তুমি তাপ দিতে থাকো, তাপ শক্তি দিতে থাকো, তাপ মানে কিন্তু সবই কিন্তু জানো শক্তি, ফর্ম অফ এনার্জি। তাপ শক্তি দিতে থাকো, এটা কি হয়ে যাবে? আস্তে আস্তে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে, গ্যাস হয়ে যাবে। এবার কথা হচ্ছে গ্যাসকেও স্যার শক্তি আমরা দিতে থাকবো, তাপ দিতে থাকবো, তাহলে কি হবে? আমি জানি না, জানি, কিন্তু সেই শক্তি দেওয়ার জন্য যে পরিমাণ তাপ শক্তি লাগবে সেটা তুমি তোমার ঘরে তৈরি করতে পারবে না। বিজ্ঞানী ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব। এখান থেকে যেটা তৈরি হবে সেখানে কি হবে দেখো, তোমরা একটু আগে পড়েছো যে কোনো মৌলের পরমাণু কী কী দিয়ে তৈরি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি। এই গ্যাসকে যখন আমরা আরও তাপ দেব, প্রচণ্ড উত্তাপ দেব, তাপশক্তি প্রয়োগ করব, তখন সেটা কি হয়ে যাবে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন তৈরি হয়ে যাবে। পদার্থের এই অবস্থাকে বলা হচ্ছে চতুর্থ অবস্থা। এই চতুর্থ অবস্থাকে বলা হয় প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা বা ইংরেজিতে বলা হয় প্লাজমা স্টেট। যে প্লাজমা স্টেটটা এক্সপেক্ট করা হয় সূর্যে আছে বা অন্যান্য নক্ষত্রে কিন্তু এই প্লাজমা স্টেট বিদ্যমান আছে। অর্থাৎ সেখানে এতটাই উত্তাপ আছে যে সেখানে যে সমস্ত পদার্থ আছে তারা কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনে ভেঙেই আছে, অর্থাৎ প্লাজমা স্টেটে আছে সেগুলো কিন্তু। তাহলে আমরা পদার্থের কটা অবস্থা পড়লাম? প্রথমে বলেছিলাম তিনটে, তারপর হয়ে গেল চারটে: কঠিন, তরল, গ্যাসীয় আর প্লাজমা স্টেট বা প্লাজমা অবস্থা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। ভালো করে পড়বে, পড়ে আমাকে পরের দিন রিপ্লাই দেবে কমেন্টে, অবশ্যই কমেন্টে। আর চ্যানেলের সঙ্গে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সবাই ভালো থেকো।